সম্মানিত সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রফেসর ডাক্তার এজেড জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিনিধিবর্গ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মেয়র, জেলা পরিষদের প্রশাসকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, ভাতাভোগী ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ ও 2024 গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সম্মানিত সুধী, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত জনগণের দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছেন। ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী চিন্তার ফসল। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন 2011 সাল থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গবেষণা করেছেন, তা আমি জানতে পেরেছি। এবং তাদের গবেষণায় দেখা গেছে যে নারীর হাতে যদি অর্থ দেওয়া হয় তাহলে তা পরিবারের খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষায় ব্যয় করা হয়। পক্ষান্তরে পুরুষের হাতে যদি অর্থ দেওয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় কাজে সে অর্থ ব্যয় করা হয়। সেজন্য এই গবেষণালব্ধ জ্ঞান থেকে শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নারী গৃহকর্ত্রী নামে ফ্যামিলি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতির সুফল সরকার প্রতিটি উপযুক্ত পরিবারে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই কর্মসূচি বর্তমান বিএনপি সরকারের ঘোষিত ইকোনমিক ডেমোক্রেটাইজেশন দর্শন বাস্তবায়নের অন্যতম কার্যকরী পদক্ষেপ। ফ্যামিলি কার্ডের ভাতার টাকা পরিবারের প্রয়োজনীয় খাদ্য, পুষ্টি, শিক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ে ব্যয় হবে বিদায় তা অর্থনীতিতে একটা সুদূর প্রসারী এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট সৃষ্টি করবে এবং এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পণ্যের চাহিদা ও উৎপাদন বাড়বে এবং এতে করে কর্মসংস্থানও বাড়বে। সম্মানিত সুধীবৃন্দ, ফ্যামিলি কার্ডের ভাতাভোগী নির্বাচনে যাতে কোনোরূপ অনিয়ম দুর্নীতি না হয় সেজন্য 3 স্তরে অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে, তথ্য সংগ্রহকালে, ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে হাউস হোল্ডের তথ্য যাচাই বাছাই করা হয়। এক্ষেত্রে কোনো উপযুক্ত পরিবার যাতে বাদ না পড়ে কিংবা অনুপযুক্ত কোনো পরিবার যাতে ভাতাভোগীর তালিকায় ঢুকে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে সোশ্যাল অডিট অর্থাৎ গণশুনানির মাধ্যমে আমরা সকলের কথা শুনে এবং কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ অনুযায়ী বাড়ি বাড়ি পুনরায় সরজমিনে গমন করে ভাতাভোগী তালিকা চূড়ান্ত করা হয়। একটি কথা এখানে বলা প্রয়োজন, এই ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো ধরনের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নাই। আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে যেটা বলতে চাই, ফ্যামিলি কার্ড কেবল একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়, এটি বাংলাদেশের হতদরিদ্র গরিব মানুষের অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্ভাবনী কার্যক্রম রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে স্বচ্ছ ও মানবিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে 2030 সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, ক্ষুধামুক্ত, কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এই মানবিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সচিব মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব
জনাব আব্দুর রহিম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে পেয়ে আজকে আমরা জেলাবাসী অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। আমরা সবাই করতালির মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আজকে একটি কথা বলেই, আপনি জানেন দীর্ঘ 17 বছর এই মৌলভীবাজার জেলায় কোনো উন্নয়ন হয়নি। আপনার কাছে বিনীত আবেদন, আপনি আমাদের যে আগামী দিনের যে ভিশন রয়েছে আপনার আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের সাথে আমাদেরকে সংযুক্ত করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম মঈন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট। আচ্ছা, উপস্থিত আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেব এবং মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য বৃন্দ এবং উপস্থিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধান অতিথি, আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করার জন্য রিপন একটা কথা বলে গেছে। আমাদের মৌলভীবাজার আমরা এমন এক জায়গাতে বঞ্চিত আছি যে রেল লাইনটা পর্যন্ত আমাদের শ্রীমঙ্গলের দিকে গেছে, কিন্তু মৌলভীবাজার শ্রীমঙ্গলের মাঝখান দিয়ে যেতে পারত, কিন্তু যায় নাই। 2 নম্বর, এই যে ঢাকা সিলেট হাইওয়ে, এটা মৌলভীবাজার হয়ে মিরপুর হয়ে বর্ষিজুড়া হয়ে ফেঞ্চুগঞ্জের দিয়ে যাওয়ার কথা ছিল। এটাও কিবরিয়া সাহেব আওয়ামী লীগের সময় আসার পরে এটা খেটে উনি শাইস্তাগঞ্জ থেকে ওইদিকে নবীগঞ্জ হয়ে তারপরে সিলেট নিয়ে গেছেন। এখান থেকেও আমাদের মৌলভীবাজারবাসী বঞ্চিত। অর্থাৎ আমরা 2টা জিনিস থেকে বঞ্চিত, রেলওয়ে লাইন এবং হাইওয়ে লাইন। সুতরাং আপনি আমাদের জিনিসটা অন্তত বিবেচনা করবেন। আর একটা জিনিস আমি আপনাকে সংক্ষেপে বলতে চাই, আমাদের এখানে একটা সুইচ গেট আছে। এই সুইচ গেটটা জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কারণেই আজ থেকে 48 বছর আগে 1976-এ তিনি এসেছিলেন এবং তার তত্ত্বাবধানে এই সুইচ গেটটা হয়েছিল। এখানে শত শত একর জমি চাষ হয়, বুড়ো ক্ষেত চাষ হয়। আর এই সুইচ গেটের কারণেই আমরা মৌলভীবাজারবাসী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা জনাব মাহিদুর রহমান ভাই। জনাব মাহিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের যে প্রধান অতিথি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত গর্বের মানুষ উনি। গোটা বিশ্বে যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেভাবে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাচ্ছেন, সরকারকে পরিচালনা করে যাচ্ছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং উনি প্রশংসা অর্জন করেছেন। তো আজকে মৌলভীবাজারবাসীরা আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকে ওনার মতো একজন নেতাকে আমরা প্রথমবার পেয়ে আমাদের এলাকায়, এটা আমাদের জন্মস্থান। এই মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে আমি এখানে পড়ালেখা করেছি, এই মাঠে অনেক খেলাধুলাও করেছি। আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে এখানে মঞ্চে বসে আমরা 2টি কথা বলতে পারছি ওনাকে নিয়ে। ওনার যে কমিটমেন্ট জনগণের প্রতি, সেই কমিটমেন্ট পালনের লক্ষ্যেই উনি কিন্তু নিরলসভাবে, সিন্স হি বিকেম দি প্রাইম মিনিস্টার টিল নাও, উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে যেভাবে মৌলভীবাজারে আসার সময় দেখলাম, শ্রীমঙ্গলে যাওয়ার সময় দেখলাম, সিলেট থেকে বেরিয়ে যেভাবে মানুষ ওনাকে স্বাগত জানাচ্ছে হাসি মুখে, এটাই আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে উনি জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন। অতি অল্প সময়ে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজকে যেভাবে জনগণের মনকে জয় করেছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমি দোয়া করি ওনাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। পাশাপাশি আমি যেটা বলতে চাই, শুধু শর্টকাট, এখানে আমাদের মাননীয় এমপি মহোদয়রা আসেন, আমি যেটা বলবো যে মৌলভীবাজার সৈফুর রহমান সাহেব যেভাবে উন্নয়ন করে গিয়েছেন, এটা আমরা প্রশংসা করতে করতে শেষ করতে পারবো না। এই এলাকার মানুষ ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
তারপরেও সাইফুর রহমান সাহেব মারা যাওয়ার পরে এখানে গত 17 বছর আওয়ামী লীগ শাসন করেছে ফ্যাসিস্ট কায়দায়। এই জেলায় কোনো উন্নতি হয় নাই। আমাদের নেতার কাছে আমাদের কিছু দাবি দেওয়া পেশ করা হয়েছে। আশা রাখি এই জেলার উন্নয়ন করার সুযোগ করে দিবেন আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে। আর আমি শুধু ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর মরহুম আমাদের নেত্রী, যিনি যার হাত ধরে আমি বিএনপির রাজনীতি লন্ডনে শুরু করেছিলাম, তিনি আজকে আমাদের মধ্যে নাই। ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের দলের নেতা, যিনি দলকে প্রতিষ্ঠিত করেছেন, স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশ বানিয়েছিলেন, সেই মহান রাষ্ট্রপতি আজকে আমাদের মধ্যে নেই। ওনার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জনাব প্রধানমন্ত্রী ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা পরিষদ মৌলভীবাজারের প্রশাসক জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আজকে উপস্থিত হয়েছেন ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সম্পর্কে উপস্থিত মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ, আপনাদের জানায় রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে মৌলভীবাজারের মানুষের আনন্দের দিন। এই কারণে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই 4 মাসের ভিতরে 2বারে মৌলভীবাজার সফর করলেন। নির্বাচনের জন্য এসেছিলেন, আর আজকে এসেছিলেন ফ্যামিলি কার্ড বিতরণে, নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য। প্রিয় বন্ধুগণ, এই জেলার কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এই মৌলভীবাজারে বিএনপি সরকারের সময় বেগম খালেদা জিয়া আমাদের নেত্রীভাত, ওনার সময়ে আমরা ব্যাপক উন্নয়ন দেখছি। 18 বছরে মৌলভীবাজারের মানুষ সর্বক্ষেত্র থেকে উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা দাবি, এই মৌলভীবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ এবং শমশেরনগর বিমানবন্দর মানুষ চায়। আপনি পারবেন। মৌলভীবাজারের বিগত দিনের যে বঞ্চনা ছিল, আমরা যে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম, সেখান থেকে আমরা উত্তোলিত হতে হলে জাতীয়তাবাদী দলের সরকারের প্রয়োজন এবং আপনার প্রয়োজন। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, গত জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসন থেকে আমরা বিপুল ভোটে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীদেরকে আমরা জয়লাভ করে দিয়েছিলাম। তাই আপনার কাছে আমরা দাবি রাখতেই পারি। এবং আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থা। আমাদের কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাজুক অবস্থা। আমরা শিক্ষার ক্ষেত্রে আপনার অবদান এবং খালেদা জিয়া সরকারের অবদান ছিল। আমরা বিশ্বাস করি আপনি আমাদের এই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন। তাই আপনাকে পুনরায় আমাদের মৌলভীবাজার জেলার পক্ষ থেকে, মৌলভীবাজার জেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন জাতীয় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। সবাই ভালো আছেননি? আমার খুব ভালো লাগে। আমি একটু সিলেটে মাতিলাই। আমি মৌলভীবাজারে জন্ম, বেড়ে ওঠা। আমি দি ফ্লাওয়ার স্কুলের ছাত্রী। এই মাঠে আমি প্রথম বাংলাদেশ এই গানের সাথে নেচেছি, আমরা উৎসব করেছি। আজকে আমার এই মানুষের জীবনে স্বপ্ন পূরণ হয়। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে যে আমি আমার প্রিয় নেতা, আমার দলের নেতৃবৃন্দ সবার সাথে আজকে এই মঞ্চে উপবিষ্ট আছি। আমার আব্বা এবাদুর রহমান চৌধুরী আজকে দিন উনি নেই। আপনারা ওনার অবদানের কথা জানেন। উনি এলাকার আইনজীবী ছিলেন, উনি 4 বারের সফল এমপি ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন। এই দলের একজন শেষ পর্যন্ত উনি কাজ করে গিয়েছিলেন দলের জন্য। আমি ওনার সাথে কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি অবশ্যই স্মরণ করছি আমাদের নেতা এম সাইফুর রহমানের কথা। ওনার অবদান আমি ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি কীভাবে উনি আমাদের এই এলাকার জন্য কাজ করে গেছেন। যদিও আজকে মঞ্চে উপবিষ্ট নেই আমাদের আরেকজন মুরব্বী, উনি বেঁচে আছেন কিন্তু অসুস্থতার জন্য আমাদের মধ্যে নেই, আমাদের বেগম খালদা রব্বানী খালা। ওনাদের কথা আমি স্মরণ করছি। আমি
সবচেয়ে ভালো লাগছে যে আমরা যে দলটা নিয়ে কাজ করি এই দলটা আপনাদের জন্য, জনগণের জন্য, এবং আমি এর প্রমাণ। আমি এই দলের কাজ করছি একদম ক্ষুদ্র মানুষ হিসেবে। আশা করি আপনাদের সবাই নিয়ে আমরা এই দেশকে একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই মৌলভীবাজারে এবার 4টি আসন থেকে এই মৌলভীবাজারের মানুষ অকুণ্ঠভাবে সমর্থন দিয়েছে ধানের শীষকে। সেজন্য আমরা মৌলভীবাজারবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। বড়লেখা জুরির সম্মানিত সংসদ সদস্য জনাব নাসিরুদ্দিন আহমেদ মিঠু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই মৌলভীবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদে আপনার নেতৃত্বে আমরা মৌলভীবাজারের সমস্যাগুলো তুলে ধরেছি। আজকে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এই ফ্যামিলি কার্ডের বিষয়ে আপনি মৌলভীবাজারে জানুয়ারি মাসের 22 তারিখে এসেছিলেন এবং আপনার নির্বাচনী ইস্তেহারে আপনি যেভাবে মানুষকে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা পূরণ করতে আপনি সশরীরে আজকে মৌলভীবাজারে এসেছেন। ইতিমধ্যে আপনার দেওয়া কৃষক কার্ডও আমার নির্বাচনী এলাকায় একটি পাইলট প্রজেক্টে অলরেডি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ অর্থনীতিকে সচ্ছল করার জন্য এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড মানুষের কাছে অলরেডি গৃহীত হয়েছে। আগামীতে যদি এই আপনার যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রায় যদি এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডগুলা বিতরণ করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচ্ছল হয়ে একটা পর্যায়ে জাতীয় অর্থনীতিতে ইনশাআল্লাহ যোগান দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, এই মৌলভীবাজারের মানুষ খুব ধর্মভীরু। এই মৌলভীবাজারের অনেক সমস্যা রয়েছে। কিছু সমস্যা আমরা মনে করি আমাদের মৌলভীবাজার 3-এর সংসদ সদস্য আপনাদের কাছে তুলে ধরবেন। আমি একটি কথা শুধু বলতে চাই আমার আসনের বিষয়ে। আমার আসন খনিজ সম্পদে ভরপুর একটি আসন, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বারবার এসেছিলেন এই খনিজ সম্পদগুলো উত্তোলন করার জন্য, এবং উনি প্রক্রিয়াও শুরু করেছিলেন, কিন্তু অলৌকিক কারণে তৎকালীন সময়ে এগুলো আর উত্তোলন করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দৃষ্টি কামনা করছি। এই খনিজ সম্পদগুলো উত্তোলন করলে আমরা মনে করছি জাতীয় অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারবো। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। গর্বকাজ, গর্বদেশ, সবার জন্য বাংলাদেশ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন আপনাদের নির্বাচিত সংসদ সদস্য, অর্থাৎ কুলাউড়ার নির্বাচিত সংসদ সদস্য জনাব শওকতুল ইসলাম শকু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের 4 উপজেলা থেকে আগত আমার সম্মানিত জনসাধারণ, সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি মানুষের ভালোবাসা, বাংলাদেশের বীর সিপাহসালার, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে আমি কুলাউড়া উপজেলা সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। অনেকেই বলছেন 17 বছর থেকে বঞ্চিত। আমার এই কুলাউড়া স্বাধীনতার পর থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে আমার এই কুলাউড়ায় কোনো উন্নয়ন হয়নি। আমার কুলাউড়ায় কোনো অভিভাবক ছিল না। আমরা অভিভাবকত্বহীন ছিলাম এবং আজও আছি। সেই বৈষম্য আজও আমরা দেখতে পাচ্ছি। আমার পার্শ্ববর্তী সংসদীয় আসন আপনি জুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে মৌলভীবাজার 3 এবং 4-এ একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন।
আজ আমি বঞ্চিত। আমি কুলাউড়াবাসীর পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগুন আহ্বান করছি। কুলাউড়ার মানুষ আপনাকে চায়, আপনাকে কুলাউড়ার মাটিতে আমি আহ্বান করে আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গর্বকাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শুকু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আপনাদের রাজনগর সদরের কৃতি সন্তান, বাংলাদেশের উন্নয়নের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আর সিলেট তথা মৌলভীবাজারের উন্নয়নের জন্য যিনি সবচেয়ে পরিশ্রম করেছেন আপনাদের প্রিয় নেতা সাইফুর রহমানের, মরহুম সাইফুর রহমানের উত্তরাধিকার জনাব এম নাসির রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতি আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর জায়েদ। আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি অভাবনীয় একটা আনন্দের বিষয়। আমাদের পরম প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত আছেন। সিলেট মৌলভীবাজারের উপস্থিত আছেন আমাদের মন্ত্রী আরিফুল হক সাহেব, হুইপ জি.কে. ঘোষ সাহেব এবং সিলেট এবং মৌলভীবাজারের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ প্রশাসন এবং দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, এটা অত্যন্ত কি বলবো যে আমরা উচ্ছিষ্ট একেবারে, মানে যে মাত্র 4 মাসের মাথায় আপনি মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছেন এখানে এই দেওয়ার জন্য। আমি মৌলভীবাজার জেলার পক্ষে এবং আমার এখানে সকল পক্ষের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা খুশি নি সব প্রধানমন্ত্রী আইসই। মাননীয় প্রধানমন্ত্রী, এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বক্তৃতা করে গেছেন। এই মাঠে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার বক্তৃতা করেছেন, একবার প্রধানমন্ত্রী হিসেবে করেছেন 2005 সালে লাস্ট। আজকে আপনার এই পদার্পণের মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সবাই বাবা মা এবং আপনারও এই পদার্পণ এই মাঠের মধ্যেই হয়েছে গেছে। যদিও ওয়েদারটা ইনক্রিমেন্ট, আমি ওয়েদার না থাকলে পুরো মাঠ ভরে ফেলতে পারতাম, কিন্তু এই কাদা মাক্ত যার জন্য আমাকে এই সীমিতভাবে আয়োজনটা করতে হয়েছে। আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে উদ্দেশ্যে আসছেন আর যে প্রোগ্রামটা, এটা তো অত্যন্ত মহৎ একটা বিষয়। এবং বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় এই আপনার যারা ব্যাকওয়ার্ড গরিব লোকদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি করেছেন বেগম খালেদা জিয়া। আপনিও একটা নতুন এই কর্মসূচি বিভিন্ন ধরনের কার্ড এর প্রবর্তন করেছেন, যেটা জনগণ অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের জনগণের একদম একেবারে গরিব শ্রেণী যাদেরকে সাহায্য করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন। আমরা এগুলি আমাদের নির্বাচনী বক্তৃতায় আমরা সবসময় বলে এসেছি। আমি বলেছিলাম বোধহয় 1 বছর লাগবে, আলাম যে 1 বছরের মধ্যে এটা হয়তো বাস্তবায়ন শুরু হবে, কিন্তু এইটা যে আপনি এত তাড়াতাড়ি বাস্তবায়ন শুরু করে দিবেন এটা তো আমরা কল্পনাও করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ফ্যামিলি কার্ড এখানে বিতরণ করছি, সেই সাথে আরও অন্যান্য কি বলে সুবিধাভোগীদের আমরা
ধন্যবাদ ধন্যবাদ। তো আপনি আজকে এখানে ফ্যামিলি কার্ড না আরও যে অন্যান্য আরও 6-7টা নির্গোষ্ঠী এদের জন্য ইয়ে করবেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তো আজকে আপনার এই শুভাগমন উপলক্ষে আপনি যখন আসছেন দেখেন কি ধরনের ঝমঝমায় বৃষ্টি পড়ছিল, এখন আল্লাহ তাআলার কি শান, কি সুন্দর বৃষ্টিবিহীন অবস্থায় আমরা। তো এটা আমার মনে হয় কি বলেন মৌলভীবাজারের জন্য একটা আশীর্বাদ নাকি? হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আমি বেশি লম্বা করব না। এখানে আমাদের 17 বছর আমার মরহুম পিতার স্থানের পরে এই জেলাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্ষুশূল হিসেবে দেখত, এবং এইখানে 17টা বছর বড় ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন তো বাদই দিলাম, এই যে আমাদের গ্রামীণ রাস্তার অবকাঠামোর যে মেনটেনেন্স পর্যন্ত কিছু করে যায় নাই। এই নির্বাচন করা গেলে আপনি দেখবেন কোনো রাস্তা, যেগুলো আমরা রাস্তা 2006 সালে করে দিয়ে গেছিলাম, এরপরে নতুন রাস্তা তো দূরে থাক, মেনটেনেন্স পর্যন্ত করে নাই। যাক, সেগুলিতে আমি যাচ্ছি না। এখন আমাদের মৌলভীবাজারবাসীর আশা আকাঙ্ক্ষা 3টা বড় জিনিসের উপরে। সবচেয়ে বড় দাবি এখানে একটা মেডিকেল কলেজ স্থাপনটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কয়েক জায়গাতে মেডিকেল কলেজের আপনি নির্দেশনা দিয়েছেন। আমাদের মেডিকেল কলেজটা খুব কম জায়গায় বর্তমান হাসপাতালের মধ্যেই হয়ে যাবে। আমি এটার প্ল্যান করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, এই জায়গার মধ্যেই আমরা সুন্দর একটা মেডিকেল কলেজ করতে বলতে পারি, আমাদের নতুন জায়গার দরকার নাই। আপনি যদি একটু রিজাল্ট দেন, ইনশাল্লাহ আমাদের এই মেডিকেল কলেজের বিষয়টা কাজ ইনশাল্লাহ আরম্ভ করা যাবে এই আর্থিক বছরে, আগামী আর্থিক বছর। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মৌলভীবাজার আরেকটা বড় দাবি, যেটা এই শমশেরনগর এয়ারপোর্টটা চালু করো। অত্যন্ত আনন্দের বিষয়, খুব সম্ভবত আপনার নির্দেশেই মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ আগামী শুক্রবার দিন আসবেন এই বিমানবন্দরের জায়গাটি পরিদর্শনের জন্য। আপনি জানেন এই মৌলভীবাজার জেলা আপনার প্রবাসী অধ্যুষিত। এখানে যারা আসেন সিলেটে নামলে আবার 2 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়, আর ঢাকায় নামলে 6 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়। কিন্তু আমাদের এখানে যদি বিমানবন্দরটা থাকে, আমাদের এখানে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মৌলভীবাজার জেলা একটা পর্যটন জেলা, পর্যটনদের এখানে কোনো অভাব নাই, কিন্তু পর্যটকদের আসার জন্য রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আপনি নিশ্চয়ই অলরেডি আপনার নির্দেশেই মন্ত্রী মহোদয় আসছেন, এবং এই বিমানবন্দরটাও আপনার অত্যন্ত স্বল্প অর্থের মধ্যেই আপনার এটা হয়ে যাবে। অত্যন্ত স্বল্প অর্থের মধ্যে এই বিমান অলরেডি রানওয়ে আছে এই ইয়েতে, সেটাকে নতুন করে এবং ছোট একটা টার্মিনাল বিল্ডিং লাগবে। এখানে ওর কোনো রাডারও লাগবে না, এখানে কোনো আপনার রাডারও লাগবে না এতে। তো বিমানবন্দরের পরে আমাদের এখানে একটা দাবি হইল, আমাদের মৌলভীবাজারে একমাত্র কলেজটা, সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপার। সেটারও আপনার জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচার করার মতন সব ব্যবস্থা মৌলভীবাজার সরকারি কলেজে জায়গাতে আছে। এই জিনিসটা, এই 3টা বড় দাবি আমাদের মৌলভীবাজারের জন্য। এবং আরেকটা ছোট দাবি ছিল যে মৌলভীবাজার আসার জন্য ট্রেনে আসতে গেলে কোনো সিট পায় না শ্রীমঙ্গলের। তো আমাদের যদি একটা এক্সপ্রেস ট্রেন করা যেত শ্রীমঙ্গল টু ঢাকা, তাইলে মৌলভীবাজারের মানুষরা এবং পর্যটকরা অত্যন্ত উপকৃত হতো। এগুলো ছোটোখাটো জিনিস মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে তেমন কোনো খরচের ইয়ে নাই ইনশাল্লাহ। আমি আপনাকে আর লম্বা বক্তৃতা করব না, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি এই 20টা জেলার মধ্যে মৌলভীবাজারকে সিলেক্ট করেছেন আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। সেজন্য আবারও আপনাকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাই আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
এমপি নাসির সাহেব, এই প্যান্ডেলটা কখন বানালেন? কালকে রাত্রে? কখন কাজ শুরু করেছেন? পরশুদিন রাত্রে থেকে? তার মানে একদিন পুরো লাগলো? একদিন লাগলো? 1.5-2 দিনের মতন লেগেছে। এটা প্যান্ডেল বানাতে 1.5-2 দিন লেগেছে, যত দাবি দিলেন একটু তো সময় লাগবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই পর্যায়ে বক্তব্য সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ, সংসদ সদস্য। 30 সেকেন্ড বক্তব্য দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের অহংকার, আমাদের গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণের ভোট দ্বারা নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, এই ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, 4 মাস হয়নি রাষ্ট্রের জনগণ ভোট দ্বারা নির্বাচিত করে আপনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এর মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে 2 দিন সিলেট ডিভিশনে আপনি এসেছেন। মানুষের ভালোবাসা কাকে বলে আপনি নিজের চোখে দেখেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার কর্তৃক মনোনীত 18 জন দলীয় এমপিকে হাজার হাজার ভোট নয়, লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত করে এমপি বানিয়ে আপনাকে উপহার দিয়েছে। এর একটাই কারণ, আপনি সিলেট আপনি যখন লন্ডন থেকে ফিরে আসেন, সমাপনী একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। সেইখানে আপনার বক্তব্যে নিজের মুখে বলেছিলেন আপনি হাফ সিলেটি। নিজে বলেছিলেন আমরা সিলেটের মানুষ, সেই কথাটি অন্তরে ধারণ করেছি। যতদিন বেঁচে থাকবো আপনার নেতৃত্বে এই অঞ্চলে বিএনপির যে দুর্গ গড়ে উঠেছে, ইনশাল্লাহ এটা উত্তর আপনার নেতৃত্বে বৃদ্ধি পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জি.কে. ঘোষ। এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, প্রবাসী শ্রম কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সভার সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব তারেক রহমান। আজকে আমি বক্তব্য শুরুতেই প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের এই অঞ্চলের সাবেক প্রাক্তন অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি এবং আজকের উপস্থিত মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মৌলভীবাজারের আপামর জনগণ, আসসালামু আলাইকুম। আমি আমরা সিলেট বিভাগের মানুষ অত্যন্ত গর্বিত এই জন্য যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে সিলেটের সকল দাবি দেওয়ার বিষয়ে তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন এবং তারই প্রমাণ ইতিমধ্যে এই সরকারের 4 মাসের মধ্যে বাংলাদেশের অন্য কোনো জায়গার চেয়ে সিলেট বিভাগে প্রায় 4টি জেলায় উনি এসেছেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ তার নেতৃত্বে, অতীতেও বিএনপি যখন ক্ষমতায় এসেছিল এই সিলেট বিভাগের উন্নয়ন হয়েছে,
বিগত 17 বছরে আর কোনো সরকারের সময় সিলেট বিভাগের কোনো উন্নয়ন হয় নাই। আজ আমরা মুখ ভরে বিভাগ বলতে পারছি একমাত্র বিএনপির কারণে। ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ যেভাবে সিলেট বিভাগের মানুষ 18টি সিট উপহার দিয়েছেন, তেমনি আগামী দিনে এই সংগঠনের দুর্বার এই সংগঠন এখানে গড়ে তুলবে। এবং সেই সাথে আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আপনারা জানেন প্রবাসে যারা মৃত্যুবরণ করেছিল প্রায় 5-6 জনকে আমরা নিজ সরকারের খরচে আমরা এই লাস্ট এনে বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবং চা শ্রমিকদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, যাতে এই সিলেট বিভাগের সকল চা শ্রমিক সহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সিলেট বিভাগের মানুষের প্রত্যাশা পূরণ হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফ্যামিলি কার্ড প্রদান উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট মাননীয় সংসদ সদস্য, মন্ত্রীবর্গ, সকলকে আসসালামু আলাইকুম। এবং আমার সামনে উপবিষ্ট আজকে যারা ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী রয়েছেন, সাথে বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ডের এই প্রোগ্রামটি আমরা 3টি ধাপের আজকে শেষ ধাপ। আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে প্রায় 70,000 পরিবারকে আমরা পরিবার এবং সুবিধাভোগী, যে পরিবারের প্রধান হচ্ছে মা এবং বয়োজ্যেষ্ঠ মার হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই 3টি ধাপে এই কর্মকাণ্ড সফল করতে পেরেছেন। আমরা সকলে একটু তাদের জন্য জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। তবে এটা পাইলটিং প্রজেক্ট ছিল, আপনারা জানেন। একটি পরীক্ষামূলক প্রক্রিয়াতে আমরা বোঝার চেষ্টা করেছি যে কিভাবে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সবথেকে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড প্রোগ্রামটিকে নির্ভুলভাবে কিভাবে আমরা আমাদের মায়েদের হাতে পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে এই 3টি ধাপে প্রক্রিয়া পরিচালনা করার সময় দায়িত্ব অবহেলার কারণে ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের 8 জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই তথ্যটা আমি এই কারণেই দিচ্ছি যে বর্তমান সরকার এই ফ্যামিলি কার্ড প্রজেক্টের সাথে কোনো ধরনের অনিয়মকে কম্প্রোমাইজ করবে না। বর্তমান সরকার চায় যারা সুবিধাভোগী আছেন তাদের প্রত্যেকের হাতে যেন নির্ভুলভাবে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যেতে পারে। তবে সেখানে আপনাদেরও কিছু সহযোগিতা আমাদের প্রয়োজন। এই ফ্যামিলি কার্ডের মূল উপাত্ত হচ্ছে তথ্য। আমরা যখন তথ্য কালেকশনের জন্য আপনাদের দোরগোড়ায় যাচ্ছি, আপনাদের ঘরে যাচ্ছি, তখন আপনারা যদি তথ্যটি নির্ভুলভাবে আমাদের কর্মকর্তাদের হাতে দিতে পারেন, কর্মচারীদের হাতে দিতে পারেন, তাহলে কিন্তু ফ্যামিলি কার্ডটা আপনার জন্য পাওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। আপনার একটি দেওয়া নির্ভুল তথ্য আপনার জন্য ফ্যামিলি কার্ডের দ্বার যেমন উন্মুক্ত করবে, আপনার একটি ভুল তথ্য আপনাকে হয়তো ওই ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত করতে পারে। আপনাদের সহযোগিতায় আশা করছি ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে সারা বাংলাদেশে আগামী বছরের জন্য আমরা যেন 40,20,000 ফ্যামিলিকে সুবিধাভোগীকে কার্ড দিতে পারি, সেই কর্মসূচি আমরা চালু রেখেছি। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, কারণ আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়তে যে বাংলাদেশে আমাদের নারীরা নিজেরা স্বাবলম্বী হবেন অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে। আপনাদের এগিয়ে আসা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আমরা মৌলভীবাজারে এসেছি, শ্রীমঙ্গলে যখন প্রচণ্ড বৃষ্টিতে সকলে ভিজেছে, নাসের ভাইয়ের এখানে এসে মোটামুটি আমরা শুকিয়ে নিতে পেরেছি। আশা করছি আর বৃষ্টিটা হবে না। সকলে দোয়া করবেন যেন চমৎকারভাবে আগামী বছর আমরা আমাদের এই 40 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কর্মসূচিটাকে সম্পন্ন করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশের 20টি জেলায় আজকে একযোগে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তার মধ্যে ঢাকা জেলায় কেরানীগঞ্জ, রোহিতপুরে, ওখানে আমাদের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান সাহেব রয়েছেন। কেরানীগঞ্জের তেঘরিয়ায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায় সংসদ সদস্য। টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। ফরিদপুরের বোয়ালমারিতে জনাব মাজারুল ইসলাম। গোপালগঞ্জ সদরে সংসদ সদস্য ডাক্তার AKM বাবর। শ্রীপুর গাজীপুরে সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম। বরিশালের হিজলায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান। বরগুনার বেতাগীতে চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি। ঝিনাইদহ শৈলকুপায় মাননীয় আইন সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রাম হাটহাজারীতে রয়েছেন আমাদের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। খাগড়াছড়ি রামগড়ে সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া। নোয়াখালীর সুবর্ণচরে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য জনাব শাহজাহান। রংপুরের পীরগঞ্জে উপস্থিত রয়েছেন রংপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সংসদ সদস্য জনাব নুরুল আমিন। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির সংসদ সদস্য। বগুড়া শিবগঞ্জে উপস্থিত রয়েছেন জনাব মীর শাহ আলম মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমাবেশ বিষয়ক মন্ত্রী। হবিগঞ্জের চুনারুঘাট উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য জনাব SM ফয়সাল। শ্রীমঙ্গলের তাও অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আর সুনামগঞ্জের দুয়ারা বাজারে উপস্থিত রয়েছেন বিএনপি থেকে আমাদের সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন। ময়মনসিংহের 30 সাল থেকে সংযুক্ত থাকবেন সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান লিটন। এই এক যুগে বাংলাদেশে এই মৌলভীবাজার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করবেন। শুধু আপনাদের জ্ঞাত এবং সবাই অনলাইনে আছে, আপনারা এই স্ক্রিনের মধ্যে সবাইকে দেখতে পাবেন। এবং 4 জায়গা থেকে রামগঞ্জ থেকে আমাদের খাগড়াছড়ি রামগঞ্জ থেকে একজন ভাতাভোগী সুবিধাভোগী বক্তব্য রাখবেন। ফ্যামিলি কার্ড যারা পেয়েছে তাদের পক্ষ থেকে রংপুরের পীরগঞ্জ থেকে একজন ভাতাভোগী সুবিধাভোগী ওনার বক্তব্য রাখবেন। তেঁতুলিয়া থেকে পঞ্চগড় থেকে একজন বক্তব্য রাখবেন এবং সুনামগঞ্জের দুয়ারা বাজার থেকে একজন বক্তব্য রাখবেন। কাজে আমরা আমাদের কর্মসূচিতে ফিরে যাচ্ছি। ঘোষক প্লিজ ঘোষণা দেন। এবারে মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফ্যামিলি কার্ড গ্রহণ করার জন্য প্রথমে আসবেন শাহিনা আক্তার। প্রস্তুত থাকবেন শুক্লা কর। প্রথমে আসবেন শাহিনা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শাহিনা আক্তার। প্রস্তুত থাকবেন শুক্লা কর। মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শুক্লা কর। প্রস্তুত থাকবেন রোজিনা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রোজিনা বেগম। প্রস্তুত থাকবেন রিনা কর। এই মুহূর্তে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রিনা কর। প্রস্তুত থাকবেন শিল্পী বেগম।
এবারে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিল্পী বেগম। প্রস্তুত থাকবেন আওরাতি মালাকার। এবারে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আওরাতি মালাকার। প্রস্তুত থাকবেন কুন্টু মল্লিক। এবারে কার্ড গ্রহণ করছেন কুন্টু মল্লিক। প্রস্তুত থাকবেন হনুফা বেগম। এই পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হনুফা বেগম। প্রস্তুত থাকবেন সায়না বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সায়না বেগম। প্রস্তুত থাকবেন নেওয়া বেগম। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন নেওয়া বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করবেন। উপকারভোগীদের অনুদান গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। প্রথমে আসবেন শান্তি রানী পাল। অনুদান গ্রহণ করছেন শান্তি রানী পাল। প্রস্তুত থাকবেন আহমদ আলী। অনুদান গ্রহণ করছেন আহমদ আলী। প্রস্তুত থাকবেন আলেজা বেগম। এ পর্যায়ে অনুদান গ্রহণ করছেন আলেজা বেগম। এবারে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায় পরিবারের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান প্রদান করবেন। উপকারভোগীদের অনুদান গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর্থিক অনুদান গ্রহণ করছেন সূর্য গড়াই। প্রস্তুত থাকবেন চানমণি মুন্ডা। আর্থিক অনুদান গ্রহণ করছেন চানমণি মুন্ডা। প্রস্তুত থাকবেন রিনা গড়াই। এ পর্যায়ে আর্থিক অনুদান গ্রহণ করছেন রিনা গড়াই। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করবেন। আর্থিক অনুদান গ্রহণ করছেন অষ্টমী গড়াই। প্রস্তুত থাকবেন রত্না মুন্ডা।
এ পর্যায়ে আর্থিক অনুদান গ্রহণ করছেন রত্না মুন্ডা। প্রস্তুত থাকবেন সোনালী গড়াইত। এ পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান গ্রহণ করছেন সোনালী গড়াই। এবার মাননীয় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বরাদ্দপত্র প্রদান করবেন। বরাদ্দপত্র গ্রহণ করছেন ময়না রবিদাস। প্রস্তুত থাকবেন বাসন্তী রায়। এবারে বরাদ্দপত্র গ্রহণ করছেন বাসন্তী রায়। প্রস্তুত থাকবেন নাসিমা খাতুন। এ পর্যায়ে বরাদ্দপত্র গ্রহণ করছেন নাসিমা খাতুন। সম্মানিত সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদান প্রদান করবেন। অনুদান গ্রহণ করছেন জেনি বেগম। প্রস্তুত থাকবেন মোহাম্মদ হুজাইফা হোসাইন। অনুদান গ্রহণ করছেন মোহাম্মদ হুজাইফা হোসাইন। প্রস্তুত থাকবেন মোহনা দেব। অনুদান গ্রহণ করছেন মোহনা দেব। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদান প্রদান করবেন। অনুদান গ্রহণ করছেন জয়ন্তী মালাকার। প্রস্তুত থাকবেন মাহফুজুর রহমান রানা। অনুদান গ্রহণ করছেন মাহফুজুর রহমান রানা। প্রস্তুত থাকবেন আমজাদ আলী খান। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান গ্রহণ করছেন আমজাদ আলী খান। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। আমার সামনে উপস্থিত
সকল উপস্থিতিবৃন্দ এবং আমার সাথে অনলাইনে কানেক্টেড বাকি 19টা জেলা, ওখানে যারা উপস্থিত আছেন এবং যারা আজকের এই ফ্যামিলি কার্ড পাবেন সকলে উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন আমার সামনে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপে একটা সুইচ আছে, এই বোতামটা আমি চিপ দিলে, এই সুইচটা টিপা দিলে যারা যারা আজকে প্রায় 10,000, এই টোটাল 20টা উপজেলায় 10,000 মানুষ আজকে এই ফ্যামিলি কার্ড পাবে, 10,000 গৃহিণী এই ফ্যামিলি কার্ডটা পাবে। তো আমি এখন 1, 2, 3 বলবো, বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? এই যে জেলাগুলো আমাদের সাথে কানেক্টেড আছে, আমার কথা শুনতে পেয়েছেন আপনারা? যদি শুনতে পেয়ে থাকেন হাত তুলেন, তাহলে আপনারা অনলাইনে যাদেরকে দেখছি হাত তুলেন, তাহলে বুঝবো শুনতে পেয়েছেন। ওকে, ভেরি গুড। এখন আমি বলছি 1, তারপরে এন্ড বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম, আমার লাল সবুজের জন্ম পরিচয়, আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সবাই মোবাইল দেখেন, যারা যারা পাবেন সবাই মোবাইল দেখেন, অনলাইনে যারা আছেন আপনাদের ওখানে যারা পাবে তাদের মোবাইল দেখেন, ইনশাল্লাহ সবাই পেয়ে গেছে, সবার চলে আসছে। এই যে আমার হাতে একটা মোবাইল আছে, এটাতে সবার চলে এসছে। আপনারা যারা সামনে পাবেন, এখানে যারা আছেন মোবাইল চেক করেন, ওই যে এই সাইডে বসে না যারা পাবে, হ্যাঁ ডান দিকে বসে সামনে, এই যে দেখেন মোবাইল চেক করেন সবার। ছেলেরা মোবাইল দেখে লাভ নাই, আমরা ছেলেদেরকে দিচ্ছি না, এটা শুধু মহিলাদের জন্য, কাজে ছেলেদের মোবাইল দেখে লাভ হবে না। এই যে মায়েরা সামনে বসে আছেন, পেয়েছেন আপনারা? আসছে আপনাদের? ভেরি গুড। অনলাইনে যারা আছেন আপনারা একটু জিজ্ঞেস করেন আপনাদের ওখানে যারা পাবে তারা পেলো কিনা, সবার মোবাইলে গিয়েছে কিনা। আমি কেরানীগঞ্জে দেখতে পাচ্ছি মানুষের হাত দেখে বোঝা যাচ্ছে পেয়েছে। অন্য অন্য জায়গায় রাঙামাটি, রামগঞ্জ, কেরানীগঞ্জ, এরপরে আচ্ছা কেরানীগঞ্জে পেয়েছে বোঝা যাচ্ছে। তারপরে আরেকটাতে যাই আমরা, কোনটাতে যাব? শৈলকুপা পেয়েছে, আইনমন্ত্রীর ওখানে গেছে, আচ্ছা গুড, পেয়েছে। তারপর নিচের গুলো তো দেখাচ্ছে, উপরগুলা। পীরগঞ্জের কি খবর? রংপুর পেয়েছে, ভেরি গুড। আচ্ছা কেরানীগঞ্জ পেয়েছে। দোয়ারা বাজারের কি খবর? নড়াচড়া নাই কেন দোয়ারা বাজারে? আচ্ছা, তারপরে দোয়ারা বাজারে হাত তুলেছে, পেয়েছে, ওকে, তালি দিচ্ছে। এরপরে লেখাগুলো বোঝা যাচ্ছে না। সেনবাগ, খাগড়াছড়ি কোথায়? খাগড়াছড়ি পেয়েছে। আচ্ছা, রাঙামাটি, খাগড়াছড়ি, ওকে, খাগড়াছড়ি পেয়েছে। তারপরে গোপালপুর কোথায় গেল? টাঙ্গাইল, গোপালপুর নিচে, স্ক্রিনের নিচে। আচ্ছা, সবাইরই পাওয়ার কথা, সবাই ইনশাল্লাহ পাবে। এই তো গোপালপুর পেয়েছে। পিন্টু সাহেব পেয়েছেন ওখানে? পিন্টু সাহেব, ওকে, ভেরি গুড। চলেন আমরা নেক্সট প্রোগ্রাম যাই, সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য। এই পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অনুভূতি প্রকাশ
প্রথমেই শাহিনা আক্তারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম শাহিনা আক্তার, আমার গ্রাম টাঙ্গিছড়া, আমার ইউনিয়ন ট্যাংরা বাজার, আমার উপজেলা রাজনগর, আমার জেলা মৌলভীবাজার। আমি একটা আমার স্বামী একটা কাজ মিস্ত্রি করেন। আমি প্রধানমন্ত্রী তাই নিজের হাতে আমার ফ্যামিলি কার্ড দিছ। আমি অনেক অনেক খুশি। আল্লাহ যেন তার হায়াত দান হবেন আরও খুব বেশি। আমরা কাছে সারা জীবন আপনার মাঝে যেন তাই বাঁচিয়া তখন আল্লাহ তার হায়াত দান করেন জন্য আমরা ফ্যামিলি কার্ড দিছ। ওই টাকা দিয়ে আমার বাচ্চা কাচ্চারে আমি লেখাপড়া খরচ করতাম পারবো, দিতাম পারবো, আর হাঁস মুরগিও কিনতাম পারবো। আমরা খুশি হয়েছি আল্লাহ যেন তাদের হায়াত দান হল। এখানেও আমার বক্তব্য শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আদাব, আমার নাম শুক্লারানী কর, গ্রাম হরিপাশা, ইউনিয়ন ট্যাংরা, জেলা রাজনগর। আমি খুব কষ্টে আছি। আমার 4টা বাচ্চা। আমি ফ্যামিলি কার্ড পাওয়ায় আমি খুব খুশি হয়েছি। আমার স্বামী যে রাটি গাড়ি চালাইয়া অল্প টাকা আমি পাই আমার বাচ্চাদের লেখাপড়া আমি করাইতে পারি না। খুব কষ্টে আমি লেখাপড়া করাইতেছি। আমি খুব ফ্যামিলির আমি খুব কষ্টে এমন বাচ্চাদারে লেখাপড়া করি। ফ্যামিলি কার্ড দিয়ে আমি বাচ্চাদের জামা কাপড় এমন হাঁস মুরগ আমি কিনি। প্রধানমন্ত্রী আমরা ভাবছি না আমরা খুব ভাগ্যবতী। আমরা ফ্যামিলি কার্ড দিবা করি প্রধানমন্ত্রীর আমরা এমন আশীর্বাদ করি। আমরা তাই সুখে থাকতাম, শান্তিতে থাকতাম। এমন আমরা সাহায্য যেভাবে করছেন এইভাবে আরও করতাম। তাই এমন প্রধানমন্ত্রী আমরা মা বাপে যেভাবে টাকা দিয়েছেন এইভাবে আমরা ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী দিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। তান লাগি আমরা আশীর্বাদ করি। তাই সুখে থাকতাম, তাই ভালো থাকতাম। আদাব। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত 19টি জেলার মধ্যে খাগড়াছড়ি জেলার রামগড় প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবে উপকারভোগী আনু মার্মা। নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী, আমি রামগড় খাগড়াছড়ি বসবাস করি। আমি দিন মজুর করে খাই। ছেলে মেয়ে লেখাপড়া করাতে আমি পারছি না। আমার স্বামী অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারে না। তো আপনার ফ্যামিলি কার্ড দিয়ে আমি অনেক খুশি হইলাম। ছেলে মেয়ে আপনার দেওয়ার ফ্যামিলি কার্ড পেয়ে আমি আমার ছেলে মেয়ে লেখাপড়া করাবো। তার পাশাপাশি হাঁস মুরগি পালিয়ে সংসার উন্নতি করার চেষ্টা করব। আর আপনার দেওয়া ফ্যামিলি কার্ড পেয়ে আমাদের পরিবারে সুখে বজায় রাখার জন্য চেষ্টা করব। অনেক খুশি হয়েছি আপনার ফ্যামিলি কার্ড পেয়ে। মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করতেছি আপনার ফ্যামিলি যেন সুখে থাকুক। ধন্যবাদ। এখানে নমস্কার মাননীয় প্রধানমন্ত্রী। এবার রংপুর জেলার পীরগঞ্জ প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবে রীতা মুর্মু। প্রধানমন্ত্রী আপনাকে নমস্কার। আজকে আমাদের এই দিন বড় আনন্দের দিন। আজকে যে আপনি আমাদের ফ্যামিলি কার্ড দিলেন এই জন্য আমি অনেক খুশি। আর আমরা পরিবারে মা হিসাবে অনেক অবহেলিত। আমরা এই ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারে অনেক উপকৃত হয়েছি। অনেক সময় আমরা ছেলেদের লেখাপড়ার খরচ যোগান দিতে পারি না। এই ফ্যামিলি কার্ড পেয়ে টাকা পেয়ে আমরা পরিবারের অনেক
উপকার হয়েছি। আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ এখন সুন্দরভাবে চালাতে পারবো। আমরা দোয়া করি আপনার মা বাবা, আমাদের 18 কোটি মানুষ, আমাদের বেগম খালেদা জিয়া তিনি যেন স্বর্গবাসী হন। এ বলে আমি আমার কথা শেষ করছি। এবারে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবে মহরুন। মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব, আমার স্বামী আমার ছেলে সন্তান কাজ করে, আমার কাছে কোনো টাকা পয়সা দেয় নাই, আমি চলতে পারি না। এখন আপনারা ফ্যামিলি কার্ড করছে, অনেক সুবিধা হয়েছে, যদি মাসে মাসে দিতে পারেন আমি চলতে পারি। আপনার জন্য সবাই মিলে দোয়া করবো, আপনি সুখে থাকেন। আসসালামু আলাইকুম। এবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার প্রান্ত থেকে অনুভূতি প্রকাশ করবেন উপকারভোগী সাহেলা বেগম। আসসালামু আলাইকুম, আমি সাহেলা বেগম দোয়ারা উপজেলা থেকে বলছি। সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই ফ্যামিলি কার্ডের মতো এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার জন্য। এই ফ্যামিলি কার্ড আমাদের নিম্ন আয়ের মানুষের জীবনে অনেক স্বস্তি এনে দিবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা মহিলারা বিশেষ করে স্বাবলম্বী হতে পারবো এবং অর্থনৈতিক ক্ষমতায়ন তৈরি করব। আমি মনে করি এই ফ্যামিলি কার্ড পাইয়া আমি অনেক উপকৃত হয়েছি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার ফ্যামিলি সচ্ছলতা ফিরে পাবে এবং আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে এবং চাহিদা মতো আমি যে কোনো জিনিস চাইলে আমি আমার ছেলেদের হাতে মেয়েদের হাতে তুলে দিতে পারবো এবং সরকারি সহায়তা পেয়ে আমি খুব খুশি এবং আমার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে উপকৃত। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ এবারে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে অনুভূতি প্রকাশ করবে সারথী। তারেক জিয়াকে ধন্যবাদ, মিল হালালকে ধন্যবাদ। আমি পরিবার ফ্যামিলি কার্ডে পেয়ে আমি খুব খুশি, আমার বহুত উপকারে আসবে। ধন্যবাদ। আমি ভগবানকে প্রার্থনা করি তাদের আরো অনেক বছর বাঁচুক, আরো ভালোভাবে কাজ করুক। ধন্যবাদ। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা তেঘরিয়া ইউনিয়নের সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংযুক্ত হবেন আমাদের সাথে এবং অনুভূতি প্রকাশ করবেন, বক্তব্য প্রদান করবেন। দাদা, আপনার এখান থেকে একজন সুবিধাভোগীকে বক্তব্য রাখতে দেন। দাদা, আপনার একজন সুবিধাভোগীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনুরোধ করছেন।
আপনি নামটা বলে দেন দাদা, আপনি নামটা বলে দেন, নামটা বলে দেন। পিটি রানী দাস, পিটি রানী দাস, যেখানে অনুষ্ঠানটি হচ্ছে এই পাড়াই এদের বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নমস্কার এবং আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, বলতে আপনার ফ্যামিলি কার্ডটা পাওয়াতে আমার খুবই উপকার হয়েছে। আমার স্বামী একা কাজ করে, আর আমি চাইতেছি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি যাতে মানে নিজের থেকে উঁচু হইতে পারি, মানে কিছু হাঁস মুরগি পালন করুন, সেটা দিয়ে আমার কিছু ইনকাম হইব, সে টাকা দিয়ে আমি মানে সুবিধা মতো চলতে পারি, আর কিছু প্রতিষ্ঠান বাড়াতে পারি, আর আমার ছেলে মেয়ের একটু মানুষ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গসে বাবুকে ধন্যবাদ, আর নিপুণা দিদিকে অনেক ধন্যবাদ। দাদা আমি একটু কথা বলি, তারপরে আপনি আমার পরে একটু কথা বললেন। আপনি একটু বসেন, আপনাকে আবার ডাকবো দাদা। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি মহোদয়কে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশের 20টি অঞ্চলে ফ্যামিলি কার্ড বিতরণের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং 20টি অঞ্চলে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মাননীয় মন্ত্রীগণ, প্রতিমন্ত্রীগণ, সংসদ সদস্যগণ, জেলা পরিষদের প্রশাসকগণ, আর এই মঞ্চে মৌলভীবাজারে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রীগণ, জাতীয় সংসদের হুইপ, জাতীয় সংসদ সদস্যগণ, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদকগণ এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টাগণ, সেই সাথে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মৌলভীবাজার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীগণ, সর্বোপরি যাদের কথা না বললেই নয়, ওনারা হচ্ছেন মাঠ পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, সমাজ কল্যাণ তো অবশ্যই, সেই সাথে জেলা প্রশাসক এবং জেলার সকল পর্যায়ের কর্মকর্তাগণ এবং বিভাগীয় কমিশনার বা বিভাগীয় পর্যায়ের অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তাগণ। আর যাদের জন্য এই আয়োজন অর্থাৎ ফ্যামিলি কার্ডের উপকারভোগী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, দারিদ্রতা বিমোচনের কর্মসূচির মাধ্যমে যারা আজকে সুবিধাভোগী, সেই সমস্ত মা বোনেরা এবং সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম, এবং অন্যদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কারণ আপনারা জানেন যে উনি 25শে ডিসেম্বর নেমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা পরবর্তীতে নির্বাচনী ম্যানিফেস্টোতে ওনার বিভিন্ন পরিকল্পনা দেখেছি এবং যেটি প্রকাশিত হয়েছে জনগণ সেটিকে গ্রহণ করেছে। সে অনুযায়ী জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছে, যেমনটি দাঁড়িয়েছে মৌলভীবাজারের 4টি আসনের সকল শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ মানুষ বিএনপির কর্মসূচিকে গ্রহণ করে এটি তাদের জাতীয় কর্মসূচি হিসাবে এটিকে স্বীকৃতি দিয়েছে এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2011 সন থেকে ফ্যামিলি কার্ড নিয়ে উনি কীভাবে চিন্তা ভাবনা করেছেন সেগুলো উনি বলবেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, আমরা তো সেই উত্তরাধিকার, যে উত্তরাধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যিনি প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর বাংলাদেশি জাতীয়তাবাদ, যাদের চিন্তা ভাবনা
এবং মননে সব সময় রয়েছে দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্য বদল, গণতন্ত্রের প্রতিষ্ঠা করা, মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেটিকে টেনে নিয়েছেন। আজকের বাংলাদেশে যত কিছু উন্নয়ন দেখেন, প্রত্যেকটার পিছনে শহীদ জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া। আর আপনাদের এখানে যে কৃতি সন্তান আজকে এখানে নেই, মরহুম সাইফুর রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহকর্মী ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী ছিলেন। কাজেই আজকে তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সেই একই লিগেসি টেনে নিয়ে আজকে উনি আরও এক ধাপ এগিয়ে শহীদ বেগম খালেদা জিয়া মেয়েদের ক্লাস 12 ক্লাস পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক এবং বইকে ফ্রি করেছেন। আর উনি বলছেন স্নাতকোত্তর পর্যায়ে। আর উনি আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনার থেকে ব্যক্তির উন্নয়ন, আর উনি ব্যক্তি নয় পরিবার হবে উন্নয়নের একক, এই ধারার প্রবর্তন করছেন জনাব তারেক রহমান। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে আগামী দিনে এই উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে জাতীয়তাবাদী দলকে সুসংহত করতে হবে, যাতে করে আমাদের এই সিলেট বিভাগ তথা মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী রাজনীতির যে আজকের যে জোয়ার, এই জোয়ারকে ধরে রাখতে হবে। জোয়ার যেন কোনো অবস্থায় ভাটায় পরিণত না হয়, সেই জন্য আমাদের সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই ইনশাআল্লাহ আমাদের নেতার যে ঘোষণা, অর্থাৎ করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আর আজকে থেকে নতুন স্লোগান করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। কাজে আমরা সেই লক্ষ্যেই সবাই ওনার হাতকে শক্তিশালী করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই কার্যক্রম পরিচালনায় যারা সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে সহযোগিতা এবং আল্লাহর যে রহমত, আজকে গুগলে দেখেন, ওয়েদার ফোকাস্টে দেখেন, বৃষ্টি হওয়ার কথা, আল্লাহর কি রহমত, আজকে এখানে রৌদ্রকরোজ্জ্বল ময়দান এবং সেই আল্লাহর রহমতের দল হচ্ছে বিএনপি, এবং আমরা সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর এই মুহূর্তে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পূর্বে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায়। দাদা, আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অন আছে ওখানে? নিপুণ দাদা, মাইক্রোফোনটা এখন এখন বলেন, এখন বোধহয় এসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে ছিল, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত, গণতন্ত্র উদ্ধার, পাশাপাশি উদ্ধারের পর দেশটা পরিকল্পিতভাবে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন দেশ গড়ে তোলা, হতদরিদ্রদের আর্থিক সচ্ছলতার ঠাও, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি বিভিন্ন প্রকারের গবেষণামূলক কতগুলি প্রকল্প হাতে দিয়েছে। আমি ধীরে ধীরে জানতেও পারছি, এখন দেখতেই পারছি প্র্যাকটিক্যালি, এবং আজকে দীর্ঘ সময় ধরে সবাই কার্ডটা পাওয়ার আনন্দের চেয়ে বেশি ওদের আগ্রহ নিয়ে প্রধানমন্ত্রীর কথা শোনা আর কার্ডটা পাবে, এটাতে তাদের একটা ধারণা আছে, তাদের অভিব্যক্তি আপনার বুঝতে পারি। যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি, সেখানে তো এই মাটির কথা দিয়ে একটু বলতে হয়। 1979 সালের 4 ফেব্রুয়ারি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেরানীগঞ্জে আসলেন চুনকুটিয়া মাঠে। এখানে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আসলেন। তার বক্তব্য বললেন, বাতির নিচে অন্ধকার, কেরানীগঞ্জে না আসলে বুঝতাম না। তাই তিনি বললেন, আজ থেকে আমি কেরানীগঞ্জের দায়িত্ব হাতে নিলাম। তারপর হাতে 8 বার তিনি কেরানীগঞ্জে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির আদর্শের উত্তরসূরি, এটি আমার কাছে বড় পরিচয়। আমি আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কেরানীগঞ্জের দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বটি আপনার কাছে হস্তান্তর করতে চাই। আপনি নিজের মতো করে কেরানীগঞ্জটা সাজান। এই এলাকার মানুষ, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। লম্বা চাপ বলবো না, আপনি নিজেই দেখেন কেরানীগঞ্জে কি কি করাটা দরকার করলে দেশের উপকার হবে, কেরানীগঞ্জের উপকার হবে। আমি যেখানে দাঁড়িয়েছি, ওই মাথার উপর থেকে এলিভেটেড এক্সপ্রেস যাওয়ার কথা, সেই সাভার থেকে একটা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস, যেটা কয়েক লক্ষ স্থানীয় লোককে গৃহহারা করবে, বাড়িহারা করবে। এটা যেহেতু প্রকল্প শুরু হয়নি, আমি তাদেরকে বারবার বলছি প্রকল্পটি নির্বাসন রিভাইজ করা যাবে, স্বল্প ক্ষতি করে যাতে আমাদের লক্ষ্য অর্জন করা যায়, সেটি আমাদের কাম্য হবে। এই ডাগর গ্রামটি অনেক বড়, হিন্দু মুসলমানের বসবাস। এরপরে পশ্চিম নোয়াদা, এই অঞ্চলটা যদি যায়, এই ইউনিয়নের অর্ধেক লোক, তাদের প্রত্যেক বিটেই ভাড়া হারা হবে। কিন্তু বাড়িগুলি রক্ষা করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের নকশা পরিবর্তন করে একই খরচায় এই কাজটি সমাধান করা যায়। আমি বিস্তারিত আমার এলাকার লোকদের খুশি করার জন্য বেশি কথা বলে আপনাকে বিব্রত করবো না। আমি আপনার উপরে দায়িত্ব ছেড়ে দিলাম কেরানীগঞ্জের। আপনি কেরানীগঞ্জকে কিভাবে সাজাবেন, সেটা আমাদের এলাকায় যদি 2-4 জন লোক নিয়ে বসতে হয়, বা আন্তঃমন্ত্রণালয় দিয়ে একটা জরিপ করে সমীক্ষা করে কোন জায়গায় কোন জিনিসটা, কারণ কেরানীগঞ্জ কিন্তু এখন শহরে বলা যায় না, গ্রামে বলা যায় না, এটা নগরায়নের কিন্তু অপরিকল্পিত। ভবিষ্যতে একটা বিরাট হবে। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দক্ষিণে হলো জেলখানা, এটাই কেরানীগঞ্জের ঐতিহ্য আছে, এছাড়া কিছু নাই। 10 সদস্য বিশিষ্ট একটা হসপিটালের নাম শুনি, ওটা মাদকে আক্রান্ত। ওখানে কোনো ডাক্তারও যায় না, রোগীও যায় না, ওখানে দাঁড়ান আছে কিনা তাও আবার জানা নাই। এই একটা অঞ্চলের মধ্যে 10 শয্যা বিশিষ্ট হসপিটাল, তাও করোনায় আক্রান্ত না, একের মাদকে আক্রান্ত। সুতরাং আমি জানি আপনার বিশাল বাজেট নিয়ে অনেক আশঙ্কা করছে, আমি এটা আশঙ্কা করি না। এই বাজেটের পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার অনেকগুলো ক্ষেত্র আপনি তৈরি করেছেন। এই ফ্যামিলি কার্ডও কিন্তু এটা হলো একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সেজন্যই এই কে মানসিকতা না, আপনাকে কাজ করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে এবং কঠিন কাজটা আপনাকে করতে হবে, এটাই স্বাভাবিক। আর সহজ কাজটা হলো সমালোচনা করা, আর কঠিন কাজটা হলো কাজটা করা। কাজটা করতে গেলে ভুল হবে, কাজ না করলে ভুল হবে না। আপনাকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনার অজস্র বিশ্বস্ত কর্মী আছে, নেতা আছে, সহকর্মী আছে, তাদেরকে আপনি কাজে লাগান এবং আপনি আপনার মতো দেশ করেন। জিয়াউর রহমানের পিছনে সারা দেশ ছিল, একইভাবে আপনার পিছনে যেমন খালেদা জিয়ার পিছনে ছিল, আপনার পিছনেও সারা দেশ আছে, সারা দেশের মানুষ আছে। এই কারণে আপনি তো আমাদের সকল কল্যাণের জন্যই কাজ করছেন। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে তৌফিক দিক, আপনি জনগণের বড় স্বপ্ন বাস্তবে যোগদান দিতে পারেন। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি, মৌলভীবাজারের মানুষ অপেক্ষা করছে, আরও 20টি জেলার মানুষ অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান ফ্যামিলি কার্ড অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আমার দলীয় নেতৃবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ লোকাল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, মুরব্বীবর্গ এবং আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামে আসার আগে আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম। শ্রীমঙ্গলের প্রোগ্রাম ছিল একটা, একই প্রোগ্রাম, ফ্যামিলি কার্ডের প্রোগ্রাম। তো ওখানে আমি বলেছিলাম যে আজকের এই দিনটা আমার জন্য অত্যন্ত আনন্দের দিন। কেন? এই জন্য বলেছিলাম যে আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনী প্রচারণা শুরু হলো, এই যে 12 তারিখে নির্বাচন হলো, ফেব্রুয়ারির 12 থেকে নির্বাচনী প্রচারণা যখন শুরু হলো, খুব সময় 11ই জানুয়ারি থেকে শুরু হয়েছিল না? 11ই জানুয়ারি থেকে বোধহয় প্রচারণা শুরু হয়েছিল, 11 জানুয়ারি না কবে থেকে, এনিওয়ে। তো সেই নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছিলাম সিলেটের পবিত্র মাটি থেকে, এবং সেই দিন সিলেট থেকে জনসভা শেষ করে আমি যখন হবিগঞ্জে এসেছিলাম, হবিগঞ্জে একটি জনসভা ছিল, মৌলভীবাজার শেষ করে যখন হবিগঞ্জে গিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে এই অঞ্চলের চা শ্রমিক যারা আছে, বিশেষ করে নারী শ্রমিক যারা আছে, তারা আমি জানি অত্যন্ত কষ্টে থাকে। আমরা 12 তারিখে নির্বাচনে যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, তাহলে আমরা সারা বাংলাদেশে যেমন ফ্যামিলি কার্ড দিব নারীদের হাতে, প্রত্যেকটি পরিবার নারী প্রধানের হাতে, আমরা প্রথম দিকে চেষ্টা করব এই নারী শ্রমিকদের মাঝেও, চা বাগানের নারী শ্রমিক যারা আছে, দুস্থ মানুষ যারা আছে, তাদের হাতেও ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে। শ্রীমঙ্গলে আজকে আমরা এটি উদ্বোধন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আমার সেই কথা আমি রাখতে পেরেছি। সেই জন্য আমার জন্য একটি আজকে অত্যন্ত স্মরণীয় দিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এখানে ফ্যামিলি কার্ডের অনুষ্ঠান হচ্ছে। এই যে আপনাদের সামনে দেখছেন অনেক মা বোন বসে আছে, 150-র মতন মা বোন বসে আছে, তাদেরকে আমরা আজকে ফ্যামিলি কার্ড দিয়েছি। এই ফ্যামিলি কার্ডের বাইরেও আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ এসেছিল, তাদের মধ্যে কিছু দুস্থ মানুষ ছিল যাদেরকে ঘর অত্যন্ত দুস্থ, যাদের ঘর বাড়ি নেই, ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিছু স্টুডেন্ট এসেছিল, একদম খেটে খাওয়া মানুষের ঘরের সন্তান, তাদের অনেক সময় পড়ালেখার বই খাতা কিনতে বা পড়ালেখা চালাতেও কষ্ট হয়। সরকারের পক্ষ থেকে হতে পারে অল্প মানুষ, কিন্তু তারপরেও এই অল্প মানুষকেই সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আপনারা দেখেছেন কিছু গরিব মানুষ এসেছিল এখানে আমার সামনে, তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, এমনকি আমাদের মিঠু এমপি সেও বলেছে যে তার ওখানে এরই মধ্যে পাইলট প্রজেক্টের ভেতরে কৃষক ভাইদেরকে কৃষি কার্ড, আপনার ওখানে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা হয়েছে। হ্যাঁ, কবে দিবে? ওই দিনে একই সাথে হয়েছে। আচ্ছা, তার ওখানেও কৃষক কার্ড দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা কি? এর সাথে আরও বিষয় আছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, পত্রপত্রিকা আপনারা দেখেছেন যে আমরা বলেছিলাম শুধু কৃষকদেরকে কৃষক কার্ডই নয়, শুধু মা বোনদেরকে ফ্যামিলি কার্ডই নয়, আমরা বলেছিলাম বাচ্চাদেরকে সারা দেশে এই যে গ্রামে গঞ্জে, বিশেষ করে প্রাইমারি স্কুলের যে বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা, বিদেশে যখন আমি ছিলাম আমি দেখতাম যে প্রাইমারি স্কুলের বাচ্চারা যখন স্কুলে যেত কি সুন্দর কাপড় চোপড় পরে যেত, কিন্তু আমার দেশের অধিকাংশ প্রাইমারি স্কুলে, বিশেষ করে যেই প্রাইমারি স্কুলগুলো গ্রামে গঞ্জে, বাচ্চারা কাপড় চোপড়গুলো ছিঁড়ে গেছে, স্কুলে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, আমরা প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নতুন একজোড়া কাপড় দেবো। শুধু কাপড়ে দিব না, তারা যদি বই খাতাগুলোর সাথে সুন্দর নিতে পারে, সুন্দর একটা ব্যাগও তাদেরকে দিব। এটাও ইনশাল্লাহ আমরা এই জুলাই মাস থেকে শুরু করব। এই আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে সারা বাংলাদেশে কৃষক ভাই যারা আছে, যাদের বিশেষ করে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ সুদ সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করব। সরকার গঠনের পরে 1 সপ্তাহের ভিতরে আমরা সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের প্রায় 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ আমরা সেদিন মওকুফ করে দিয়েছি সরকার থেকে, সরকার গঠন করা। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের কথা, কৃষক কার্ডের কথা, কৃষি লোন মওকুফ করে দেব আমরা বলেছিলাম
এই যে এখানে মুসলমান, আমি মুসলমান একজন, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এখানে অন্যান্য সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের হয়তো মানুষ আছেন। আমরা বলেছিলাম এই যে আমাদের মুসলমানদের মসজিদ বা মক্তবে যে খতিব থাকে, ইমাম সাহেবরা থাকে, অন্য ধর্মের যে গির্জায় হোক মন্দিরে হোক যে বিভিন্ন ধর্মীয় গুরু থাকে, এই মানুষগুলো অনেকেই আমরা দেখেছি বিশেষ করে জেলা লেভেলে অথবা উপজেলা লেভেলে মানুষগুলো যে আছে, এদেরকে আমরা সরকার থেকে সম্মানের ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সরকার গঠনের 1 মাসের ভিতরে আমরা সেটিও করেছি। সবাই এখনো পাই নাই, প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে, আমরা কিছু কিছু করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে, এই যে কয়েকদিন আগে বাজেট উপস্থাপিত হলো, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি। আগামী 1 বছরের মধ্যে প্রত্যেকটা উপজেলা ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি উপজেলায়, বাংলাদেশের 600 উপজেলায় 600 উপজেলায় এই যে আজকে যেরকম মাত্র আমরা আজকে দিতে পেরেছি 150 পরিবারের কাছে, 150 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলেছি। আগামী বছরে 1 বছরের মধ্যে প্রত্যেক উপজেলা আমরা অন্তত 8000 পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব। প্রত্যেকটি উপজেলা অন্তত আল্লাহর রহমতে 8000 পরিবার, 8000 মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিব আগামী 1 বছরের মধ্যে। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি বাজেটের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, শুধু ফ্যামিলি কার্ডই নয়, ওই যে কৃষক ভাইদের কথা বললাম, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এখন কৃষক ভাইরা যদি অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, কৃষক ভাইরা যদি সরকার থেকে সহযোগিতা না পায়, সার, বীজ অথবা কীটনাশক ঔষধ যদি ঠিক মতন কিনতে না পারে, তাহলে তাদের ফসল ফলাবে কী করে? তার জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের জন্য একটি কৃষক কার্ড দিতে চাই আমরা, যার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে এর প্রায় 40,000-এর মতন এর মধ্যেই আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিয়েছি আমরা। ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে নতুন বাজেট হয়েছে, আমরা সেই বাজেটে অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 40 লক্ষ কৃষক ভাইয়ের কাছে কৃষি কার্ড পৌঁছে দিব, যাতে করে এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যেই সহায়তাটা পাবে, প্রতি বছর এককালীন একটি সহায়তা পাবে, তার সেই সহায়তা দিয়ে তারা তাদের কৃষির বীজ বলেন, ফসলের বীজ বলেন, কীটনাশক ঔষধ বলেন, এইগুলো তারা কিনতে পারবে এবং কেনার মাধ্যমে তাদের কিছুটা সহায়তা, তাদের উপরে যে অর্থনৈতিক চাপ, সেই চাপটি কমে নিয়ে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই দেশের মানুষ যাতে স্বাস্থ্য সুবিধা, মিনিমাম স্বাস্থ্য সুবিধাও যাতে পায়, বিশেষ করে গ্রামের মানুষ, গ্রামের নারীরা, শিশুরা, পুরুষ মানুষ বা বয়স্ক মানুষ যারা আছে, তাদেরকে যাতে কষ্ট করে শহরে আসতে না হয়, তারা যাতে উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা পায়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই জন্য আমরা বলেছিলাম দেশের মানুষের কাছে যে এই যে এখন উপজেলা পর্যায়ে যে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলায় 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাল্লাহ আমরা 101 শয্যার হাসপাতাল করব, যাতে আপনাদেরকে বেশি দূরে জানা উপজেলা পর্যায়ে। এবং শুধু উপজেলা পর্যায়ে আমরা হাসপাতালই করব না, এই হাসপাতালগুলোতে আমরা জানি বহু মানুষের কিডনির প্রবলেম আছে, তাদেরকে যাতে দূরে যেতে না হয়, সেই হাসপাতালে, উপজেলা হাসপাতালে যাতে তারা কিডনি ডায়ালিসিস করার সুবিধা পায়, সেজন্য কিডনি ডায়ালিসিস করার মেশিন প্রত্যেক উপজেলা হাসপাতালে আমরা নিয়ে আসব। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু আগেই বলেছি যে ছোট বাচ্চাদেরকে, প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা নতুন স্কুল ড্রেস এবং ব্যাগ তাদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের বাচ্চাদেরকে শুধু লেখাপড়া শেখালেই চলবে না, আমাদের দেশের বাচ্চাদের মধ্যে অনেক গুণাবলী আছে। কেউ ভালো খেলতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, এক একজনের একটা কোয়ালিটি আছে, গুণ আছে। আমরা চাই আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যে পড়ালেখার পাশাপাশি যে সকল কোয়ালিটি আছে, সেই গুণাবলীকেও যাতে করে তারা প্রকাশ করতে পারে, সেই গুণাবলী দিয়ে এক্সট্রা কারিকুলাম দিয়ে যাতে তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এর মধ্যেই দেখেছেন, আপনারা দেখেছেন আপনাদের এই জেলার মধ্যে সহ সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে কিন্তু বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে এবং আগামী এই মাসের 20 তারিখে ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামের মধ্যে এইটি জাতীয় পর্যায়ে হবে। এই যে সারা দেশে হয়ে গেল, প্রায় 22 লক্ষ বাচ্চা এই ক্রীড়া প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে অংশগ্রহণ করেছিল, 22 লক্ষ বাচ্চা। এখন প্রিয় ভাই বোনেরা,
এই যে কাজগুলো করছি, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম আপনাদের কাছে, এই যে ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মানের কথা বললাম, এই যে কৃষক কার্ডের কথা বললাম, এই যে বাচ্চাদের লেখাপড়া করার কথা বললাম, এই যে মানুষের স্বাস্থ্য সেবার কথা বললাম, এই কাজগুলো যদি সফলভাবে আমরা এই সরকার, বর্তমান সরকার সফলভাবে করতে পারে, তাহলে উপকারটা কাদের হবে? উপকারটা কাদের হবে? রাস্তাঘাট, স্কুল কলেজ, এমপি সাহেবরা যে সকল দাবি করেছেন সেগুলো তো নর্মালি হবে, সেটা অটোমেটিক হবে। কিন্তু আমি যেই কাজগুলোর কথা বললাম, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কি উপকার কাদের হবে বলেন তো? জনগণের উপরে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কম বেশি এইটার সুবিধা পাবে, পাবে না? হ্যাঁ, সে আমার দলের মানুষ হোক অথবা আমার দলের মানুষ না হোক, কিচ্ছু যায় আসে না। সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হলেই সে এই সকল সুবিধা পাবে। আমরা প্রথমেই বলে দিয়েছি যে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। 12 তারিখের নির্বাচন পর্যন্ত আমরা একটি দল ছিলাম, একটি রাজনৈতিক দল। কিন্তু 17 তারিখে যখন আমরা সরকার গঠন করেছি, আমরা তখন বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশা মানুষের সরকার এটি। কারা আমাদেরকে ভোট দিয়েছে, কারা আমাদেরকে ভোট দেয়নি, সেটি আমাদের কাছে বিবেচ্য নয়। এই বর্তমান সরকারকে যারা ভোট দিয়েছে তাদের যেমন বর্তমান সরকার, যারা বর্তমান সরকারকে ভোট দেয়নি তাদেরও সরকার হলো বর্তমান সরকার। আমরা সকলের জন্য কাজ করতে চাই, আমরা সকল ধর্ম মানুষের জন্য কাজ করতে চাই, সকল শ্রেণী পেশার মানুষের কাজ করতে চাই। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে, বর্তমান সরকারের মুখ্য বলতে হচ্ছে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আরেকটি বক্তব্য রাখতে চাই, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই যে আপনারা বললেন, এই কাজগুলো, যেই কাজের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমরা সফলতার সাথে করতে পারি তাহলে উপকারভোগী কারা হবে? কি ভাই, ওই যে পিছনে গেটের মধ্যে দাঁড়াচ্ছেন, উপকারভোগী কারা হবে? বিদেশিরা হবে না বাংলাদেশের মানুষ হবে? বাংলাদেশের মানুষ হবে। বাংলাদেশের মানুষ উপকারভোগী হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে এখন তাহলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আজকে এই যে দেখুন, কারো যদি কোনো বক্তব্য থাকে, সেটি সরকারের পক্ষে হোক, সেটি সরকারের বিপক্ষে হোক, সেই ব্যক্তি নির্দ্বিধায় সেই কথা বলতে পারে। আজকে দেখুন, কোনো সংবাদপত্র যদি কোনো খবর ছাপে, সেটি সরকারের পক্ষেই হোক অথবা সরকারের বিপক্ষেই হোক, সেই সংবাদপত্র কিন্তু ভয় পায় না, সে তার কথা বলে। সত্য কি, সঠিক কি বেঠিক, এটা হচ্ছে পরের বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আজ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বলেন অথবা বাক বা ব্যক্তির স্বাধীনতা বলেন, সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই বাক বা ব্যক্তির স্বাধীনতা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আজকে আমরা জনগণের জন্য কাজ করতে পারছি। এই বাক ব্যক্তি স্বাধীনতা হয়েছে বলেই আজকে আমরা দেশের জন্য কাজ করতে পারছি। এখন প্রিয় ভাই বোনেরা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এই যে গণতান্ত্রিক স্বাধীনতা, গণতন্ত্রের যে স্বাধীনতা, এই যে ভোট দিয়ে যে আপনারা নির্বাচিত করেছেন একটি গণতান্ত্রিক সরকারকে, এই সরকার যদি এই সকল কাজ, যে সকল কাজ আপনাদেরকে আমরা 12 তারিখের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করতে না পারি, ক্ষতিটা কার হবে? আবার কার হবে? হলে যদি জনগণের লাভ হয়, না হলে কার ক্ষতি হবে? জনগণের ক্ষতি হবে। এখন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখানে এমপি সাহেবরা বক্তব্য রেখেছেন, আপনারা সেই বক্তব্যের সাথে সমর্থন জানিয়েছেন। কি ছিল সেটি? ওনারা বলেছেন গত 1 যুগ ধরে এই এলাকার, পুরা জেলার কোথাও তেমন কোনো উন্নয়ন হয়নি। আমরা যা উন্নয়ন দেখেছি, যা উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল কলেজ, ঈদগাহ মাঠ যাই হয়েছে কিনা, স্কুল কলেজ হাসপাতাল যেগুলাই হয়েছে, সব আমরা আজকে বিগত বিএনপি সরকার, খালেদা জিয়া সরকারের সময় সাইফুর রহমান সাহেব এই কাজগুলো করেছেন। ঠিক, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষ উন্নয়নের তেমন কোনো ছোঁয়া তারা দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা,
মানুষ বিগত 1 যুগ ধরে 71 সালে যেরকম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, গত 1 যুগ ধরেও কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। গত 1 যুগ ধরে মানুষ আন্দোলন সংগ্রাম করেছে তার ব্যক্তি বাক স্বাধীনতা রক্ষা করার জন্য, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, নারী পুরুষ সকলে রাজপথে নেমে এসলো এবং স্বৈরাচারকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে বক্তব্যের প্রথমে আপনাদেরকে যেই কাজগুলোর ফিরিস্তি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনাদের আমি জিজ্ঞেস করেছি এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি কাদের উপকার হবে? আপনারা বলেছেন এই দেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে না পারি, আজকে যদি বেকারদের কর্মসংস্থান করতে না পারি, আজকে যদি আমার ভাই বোনদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে না পারি, আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য সঠিকভাবে খেলাধুলা লেখাপড়া সব ব্যবস্থা করতে না পারি, তাহলে ক্ষতিকার হবে দেশের, হবে ক্ষতিকার হবে জনগণের হবে। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ এখন স্থিতিশীলতা চায়, দেশের মানুষ দেশে এখন শান্তি চায়, দেশের মানুষ দেশে এখন স্থিতিশীলতা চায়, শান্তি চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার ব্যবস্থা চায়, চিকিৎসা সুবিধার ব্যবস্থা চায়। তাই তো নাকি? তাই তো ভুল বলেছে কি ভাই? ভুল বলছে? ওই যে শহীদ মিনারের উপরে মানুষ দাঁড়িয়ে আছেন, কি ভুল বলেছি? কথা শুনছেন? সঠিক? এই যে গেটের মধ্যে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, সঠিক বলছে না বেঠিক বলছে? সঠিক হলে হাত তুলেন। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, তাই যদি হয়ে থাকে, আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে। সরকারের যেমন দায়িত্ব আছে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন কাজ করা, সরকারের যেমন ভাগ্য আছে দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং কিভাবে নারীদেরকে ক্ষমতায়ন করা যায় তার ব্যবস্থা করা, সরকারের যেমন দায়িত্ব আছে দেশের মানুষের জন্য নিরাপদ ব্যবস্থা করা, ঠিক একইভাবে জনগণকেও তাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জনগণ নিয়েই বাংলাদেশ, কোনো সরকার নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো দল নিয়ে শুধু বাংলাদেশ না, কোনো ব্যক্তি বা পরিবার নিয়ে বাংলাদেশ না। বাংলাদেশ হলো 20 কোটি জনগণকে নিয়ে বাংলাদেশ। এই দেশের যদি ভাগ্যের পরিবর্তন হয়, এই 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলেই একমাত্র দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আজকে আমাদেরকে ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছি অতীতে যখনই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগোতে ধরে, যখনই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে, যখনই দেশের নিরাপত্তা ব্যবস্থা, দেশের সিকিউরিটি যখন ধীরে ধীরে স্থির হতে থাকে, যখনই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে স্থির হতে থাকে, তখনই আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি যে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে, 173 দিন হরতাল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অবরোধ করা হয়েছে। মনে আছে এসব কথা আপনাদের? প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে এই দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছিল, নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল। এখন দেশের মানুষ কাজ চায়, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকতে চায়। তাই তো নাকি? এই তো সোজা কথা নাকি? এর মধ্যে আর কোনো ব্যাপার আছে? আঁকা বাঁকা কিছু আছে? সোজা হিসাব এটা। তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সরকার আপনাদের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। এই যে আমরা একটা ফ্যামিলি কার্ড আজকে দিলাম, এখানে সব ধরনের মানুষ পেয়েছে না? সব ধরনের মানুষ পেয়েছে তো? আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? আমরা সরকার জনগণের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করতে চায়। কাজে জনগণের অর্থ যাতে সঠিকভাবে জনগণের জন্য এবং দেশের জন্য ব্যবহৃত হয়, জনগণকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আজকে অতীতে যেমন আমরা দেখেছি, বলেছিল
বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আজকে আবার দেখছি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় যারা একত্রিত হয়ে আন্দোলন খেলা খেলেছিল, বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার বাংলাদেশে 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের কাছে, নারীর কাছে, পরিবার প্রধানের কাছে, মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। বর্তমান সরকার বাংলাদেশের প্রায় 3 কোটি কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার প্রাইমারি স্কুলের সকল শিক্ষার্থীর কাছে, ছাত্রের কাছে, ছাত্র হোক ছাত্রী হোক, তাদের কাছে নতুন পোশাক পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার যত মসজিদ মাদ্রাসা আছে বাংলাদেশে, সেগুলোর যে ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, বা অন্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, তাদের কাছে একটি সম্মানের ব্যবস্থা, মিনিমাম হলেও একটি সম্মানের ব্যবস্থা পৌঁছে দিতে চায়। বর্তমান সরকার এই দেশের খালগুলোকে পুনর্খনন করতে চায়। বর্তমান সরকার এই দেশের মানুষ, ছোট হোক বড় হোক, সবাই যেন বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য বৃক্ষরোপণ করতে চায়। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায়। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে সরকারকে সময় দিবে না, বর্তমান সরকার এই যে বাজেট উপস্থাপন করেছে, এই বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স বলতে গেলে তুলে নিয়েছে, যাতে নিত্য প্রয়োজনীয়, তাও নিত্য প্রয়োজনীয়, যাতে করে জিনিসপত্রের দাম সাধারণ মানুষের কম বেশি নাগালের মধ্যে থাকে। এখন প্রিয় ভাই বোনেরা, যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের পক্ষে কথা বলে নাকি বিপক্ষে কথা বলে? বিপক্ষে কথা বলে। এই যে কাজগুলোর কথা বললাম, যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। প্রিয় ভাই বোনেরা, আমি করি বিএনপি, আমার প্রত্যেকটি নেতাকর্মী যারা বিএনপি করে, আমরা যারা শহীদ জিয়ার সৈনিক, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা সকল সময় একটি কথা বলি, আমরা রাজনৈতিক দল, আমাদের শক্তির উৎস কি? আমাদের শক্তির উৎস জনগণ। আমাদের পলিটিক্স, আমাদের রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে। এই জনগণই আমাদেরকে 12 তারিখের নির্বাচনে সরকার গঠনে সহায়তা করেছে। এই জনগণ সাথে ছিল বলেই গত 1 যুগের আন্দোলন 2024 সালের 5ই আগস্ট সফল হয়েছে। নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ম্যানিফেস্টো দিয়েছিলাম। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে, নির্বাচনের আগে আমরা যেই ম্যানিফেস্টো দিয়েছি, সেটা নির্বাচনের আগে পর্যন্ত ছিল বিএনপির ম্যানিফেস্টো। কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে নির্বাচনের পর দিন থেকে এটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ম্যানিফেস্টো। আমাদের যে প্রতিশ্রুতি, এটা আর এখন আমাদের প্রতিশ্রুতি না, এটা হচ্ছে জনগণের প্রতিশ্রুতি। প্রিয় ভাই বোনেরা, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী 5 বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর, যারা বলে জনগণকে, বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন, মনে আছে তো 71-এ কি করেছিল? মনে আছে তো 86-তে কি করেছিল? মনে আছে তো এর মধ্যে 1 যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই।
আজকে যদি আন্দোলনে শহীদদের তালিকা বের করা হয়, দেখা যাবে যে ছাত্রটি মারা গিয়েছে ছাত্র দলের এক কর্মী, যে ছাত্রটি গুম হয়েছে ছাত্র দলের কর্মী, যে যুবকটি মারা গিয়েছে যুব দলের কর্মী, যে যুবকটি গুম হয়েছে যুব দলের কর্মী। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষটি বিনা কারণে জেল কেটেছে খুঁজলে দেখা যাবে বিএনপির কর্মী। যে মানুষটি মিথ্যা মামলা মাথায় করে বই বেরিয়েছে বছরের পর বছর, খোঁজ করলে দেখা যাবে শহীদ জিয়া খালেদা জিয়ার কর্মী। প্রিয় ভাই বোনেরা, বক্তব্যের সময় এখন বেশি না। মানুষ বিএনপিকে বলেছে তোমরা দেশকে গড়ে তুলো। মানুষ বিএনপিকে বলে দিয়েছে আগামী 5 বছর তোমাদেরকে সময় দিলাম, দেশকে ঠিক করো তোমরা। স্বৈরাচার দেশকে খালি করে রেখে চলে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বিএনপিকে সময় দিতে চায় না তারা আবার বলে ফ্যামিলি কার্ড কোত্থেকে করবা, টাকা পাবা কই। পরিষ্কারভাবে বলে দিতে চাই, বিগত এক যুগ আমরা দেখেছি, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সাক্ষ্য দিয়েছে কিভাবে এই দেশের মানুষের অর্থ বিদেশে পাচার হয়ে গিয়েছিল। মনে পড়ে? এখন থেকে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সেই পাচার আমরা রুখে দিব। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশেই থাকবে, কোথাও যেতে পারবে না। এই দেশের মানুষের অর্থ, এই দেশের মানুষের সম্পদ এই দেশ আর এই দেশের মানুষের ভালোর জন্য ব্যবহার করা হবে। এই হচ্ছে যারা বলে টাকা কোথায় পাবা, তাদের কাছে এই হচ্ছে আমার জবাব। এই দেশের মানুষের অর্থ এই দেশের জন্যই ব্যবহার হবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, মানুষকে নিয়ে চিন্তা করুন, মানুষের জন্য কাজ করার চিন্তা করুন, দেখবেন উপায় বের হয়ে যাবে, আল্লাহই উপায় বের করে দিবে। প্রিয় ভাই বোনেরা, সামনে এখন সময় কাজ করার, সামনে সময় হচ্ছে দেশ গড়ার, সামনে সময় হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার, সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করার। আজকে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি অবশ হয়ে পড়ে থাকে, অলস হয়ে পড়ে থাকে, তাহলে দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। এই দেশ 71 সালে স্বাধীন করেছিল কে? কে করেছিল? এই দেশের জনগণ। এই যে 2024 সালের 5ই আগস্টে দেশকে যে স্বৈরাচার মুক্ত করেছিল, বিদেশ থেকে কেউ এসে মুক্ত করেছিল? কে করেছিল মুক্ত স্বৈরাচার থেকে? বাংলাদেশের জনগণই মুক্ত করেছিল। কাজেই এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ। কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। কারণ খালেদা জিয়াকে যখন বলেছিল দেশ ছেড়ে চলে যাও, খালেদা জিয়া কি বলেছিল? এই বাংলাদেশের মাটি হচ্ছে আমার প্রথম এবং আমার শেষ ঠিকানা। মনে আছে আপনাদের? আমাদের সকলের এই বাংলাদেশই হচ্ছে প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই এই দেশকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, এই দেশকে যদি গড়ে তুলতে হয়, সকলে আমাদেরকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আজকে এই যে ফ্যামিলি কার্ড অনুষ্ঠান, এই ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে এখানে প্রত্যেকটি মানুষ আসুন, আমরা হাত তুলে প্রতিজ্ঞা করি যে আমাদের আগামী দিনের রাজনীতি, আমাদের আগামী দিনের প্রত্যাশা, আমাদের আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা হবে এই দেশ এবং এই দেশের মানুষকে ঘিরে। দেশ করাই হবে আমাদের আগামী দিনের রাজনীতি। ঠিক আছে? চলবে এই রাজনীতি কি ভাইরা? দেশ গড়ার রাজনীতিতে কে আছেন আমার সাথে? কে কে আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য সকল কথার শেষ কথা আমি একটি কথা বলি। আজ সেই কথার সাথে নতুন আরেকটি লাইন যোগ করতে চাই। সেই কথাটি হচ্ছে করব কাজ, গড়ব দেশ। কি ভাই, কি কথা? করব কাজ সবার আগে। আর আজকে দলমত বলেছি আমি আমার বক্তব্যে, বর্তমান সরকার হচ্ছে দলমত ধর্ম নির্বিশেষে সবার সরকার। সেজন্যই আমরা বলি
করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, একই সাথে হচ্ছে সবার জন্য বাংলাদেশ। এই তাহলে আজকে আমাদের প্রতিজ্ঞা। এবং বক্তব্য শেষ করার আগে আবার আপনাদের স্মরণ করে দিতে চাই, যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির কিছু করা লাগবে না, জনগণ সতর্ক থাকলেই বিএনপির কাজ হয়ে যাবে। জনগণের, কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ। মালিক যদি সতর্ক থাকে, মালিক যদি সতর্ক থাকে, আর কারো কোনো টেনশন থাকবে না। মালিককে, মালিককে কি ভাই, মালিককে দেশের জনগণ। সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের নিরাপত্তা, সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের উন্নয়ন, সেই জনগণের হাতেই আজকে আমি এই দেশের ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।